পুলিশ নিষ্ক্রিয়, সেখানে একটা গুন্ডারাজ, আর এখানে সরকার স্বয়ং গুন্ডারাজ চালাচ্ছে। এটা কাল যে কোনো মানুষের উপরে হতে পারে। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি। আব্বাস সিদ্দিকীর এই মুহূর্তে এই ঘটনায় আমরা মর্মাহত এবং আব্বাস সিদ্দিকীর পাশে আমরা রয়েছি। আব্বাস সিদ্দিকীর আগেও আমরা ছিলাম এবং আব্বাস সিদ্দিকী তার ভাই নৌশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, রাজনৈতিকভাবে না হলেও ব্যক্তিগতভাবে আছে। এবং ফুরফুরাকে আমরা যথেষ্ট শ্রদ্ধার দৃষ্টিতে দেখি বাংলার বুকে তাদের অবদানের জন্য। কালকে ভাঙড় ঘটকপুকুরে আব্বাস সিদ্দিকীর উপরে যে আক্রমণ ঘটল, সেই ঘটনা অনেকটা দেখলাম ফেসবুকের মাধ্যমে এবং অনেকটা ওই আব্বাস সিদ্দিকীর সঙ্গে যে সাংবাদিক ছিল তার মধ্যে আমার পরিচিত মানুষজন ছিল, তাদের মুখ থেকে শুনলাম। তো আমার দেখে মনে হলো মানুষের যখন খারাপ সময় আসে না, তখন সে নিজের ছায়াকে দেখলে ভয় পায়। আব্বাস সিদ্দিকী রাজনীতিতে পা দিয়েছে কি দেয়নি তাও আমি জানি না, সে কি ধরনের রাজনীতি করবে সেটাও আমি জানি না। যাদের বংশে বিগত দিনে কেউ রাজনীতি করেনি সেই ছেলেটি রাজনীতি করতে ইচ্ছুক, তাতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই আতঙ্কিত যে শওকত সিদ্দিকীকে লাগিয়ে দিলেন যেন তেন প্রকারে আব্বাস সিদ্দিকীকে রুখতে হবে। কারণ শওকত সিদ্দিকীর ক্ষমতা নেই আব্বাস সিদ্দিকীর উপরে এই পরিমাণ আক্রমণ করবে। কারণ কোনো রাজনৈতিক আন্দোলন করতে, কোনো মুভমেন্ট করতে বা কোনো ওখানে রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে আব্বাস সিদ্দিকী যায়নি। তার অনুগত, তার অনুসারীদের কেউ অসুস্থ ছিল, তাকে দেখতে তার বাড়িতে গেছিল। তো সেখানে গেরিলা কায়দায় জাল বিছিয়ে যে আব্বাস সিদ্দিকী ওই এলাকায় ঢুকবে এবং তার উপরে অতর্কিত আক্রমণ হবে, সেই গাড়ি নাকি আমি শুনলাম আব্বাস সিদ্দিকীর মুখে ভাঙচুর হয়েছে, আক্রমণ হয়েছে, তার সহযোগীরাও বলল। এবং তার গাড়ি যখন কোনো রকমে বেরিয়ে গেল, তার পিছনে প্রায় 70-80টা বাইকে সাংবাদিক এবং তার ভক্তরা ছিল। রানিং গাড়িতে দেদার রড চালালো, লাঠি মারলো এবং লাঠির বাড়িতে বাইকগুলো উল্টে পড়লো এবং সেই ছেলেগুলোকে ধরে নির্মমভাবে মারলো, তাদের মোবাইল কেড়ে নিল, তাদের হাত পা ভাঙলো এবং প্রায় 50টা গাড়িকে তছনছ করে দিল। ব্যাপক পরিকল্পনা নিয়ে এরা এই কাণ্ডটা করলো। এবং আব্বাস সিদ্দিকী যে বাড়িতে গিয়ে আশ্রয় নিল, সেই বাড়িতে উপরেও ছবিতে স্বয়ং দেখছি আক্রমণ হচ্ছে, ইট চলছে, তার জানলায় রড মারছে, লাঠি মারছে, মানে দরকার হলে ওই বাড়ি ভেঙে ওরা ঢুকে যাবে। আশ্চর্য হলাম পুলিশ ওখানে রয়েছে। ওই বাড়ির মধ্যে আব্বাস সিদ্দিকী বলছে আপনি চলুন, এখান থেকে চলুন, বাইরে চলুন। কিন্তু বাইরে যে দুষ্কৃতীরা তাণ্ডব করছে তাদেরকে সরানোর জন্য কোনো র্যাব আসেনি, পুলিশ আসেনি, তাদেরকে সরানো হচ্ছে না। তাহলে আব্বাস সিদ্দিকী ওই বাড়ি থেকে টেনে এনে কি ওদের হাতে ফেলে দেওয়া, যাতে ওরা পিটিয়ে আব্বাস সিদ্দিকীকে মেরে ফেলে? পুলিশের কি এটাই চক্রান্ত? কারণ পুলিশ পুরো ব্যাপারটায় নিষ্ক্রিয় ছিল। তো এই ঘটনাটা দেখার পর আমি মুখ্যমন্ত্রীকে, পুলিশ ডিপার্টমেন্টকে এবং তৃণমূলের এই নোংরা রাজনীতিকে ঘৃণা না জানিয়ে পাচ্ছি না। আব্বাস সিদ্দিকী কি রাজনীতি করে আমার জানার দরকার নেই, তার রাজনীতি নিয়ে অনেক সমালোচনা হতে পারে, কিন্তু একটা মানুষ বাংলার বুকে কোথাও যাবে কারোর সঙ্গে দেখা করতে, তাকে এইভাবে সশস্ত্র বাহিনী এসে আক্রমণ করবে? আব্বাস সিদ্দিকী বড় পীরজাদা কি পীরজাদা না তা না, আমি ধরে নিচ্ছি আব্বাস সিদ্দিকী একজন সাধারণ মানুষ। যদি তার উপরে এই বর্বর আক্রমণ হয়, তার পথ আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু আজকের এই বর্বর আক্রমণের আমি নিন্দা জানাতে বাধ্য হচ্ছি, কারণ এইটা মেনে নেওয়া যায় না। কদিন আগে যাদবপুরে আমারই একটি বোনকে খাপ পঞ্চায়েত আরএসএস এর বাহিনী 400 লোক নিয়ে তার বাড়ি ঘেরাও করে রাস্তার মাঝখানে তাকে ক্ষমা চাইতে বাধ্য করলো, কারণ সে রাম মন্দির নির্মাণের যে প্রকল্প তার সমালোচনা করেছিল। সেখানে পুলিশ নিষ্ক্রিয়, সেখানে একটা গুন্ডারাজ, আর এখানে সরকার স্বয়ং গুন্ডারাজ চালাচ্ছে। এটা কাল যে কোনো মানুষের উপরে হতে পারে। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি। আব্বাস সিদ্দিকীর এই মুহূর্তে এই ঘটনায় আমরা মর্মাহত এবং আব্বাস সিদ্দিকীর পাশে আমরা রয়েছি। আব্বাস সিদ্দিকীর আগেও আমরা ছিলাম এবং আব্বাস সিদ্দিকী তার ভাই নৌশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, রাজনৈতিকভাবে না হলেও ব্যক্তিগতভাবে আছে। এবং ফুরফুরাকে আমরা যথেষ্ট শ্রদ্ধার দৃষ্টিতে দেখি বাংলার বুকে তাদের অবদানের জন্য। কিন্তু তারই চাচা তাহা সিদ্দিকী যে কথাটা কালকে বয়ান দিলেন যে তিনি নাকি লজ্জিত তাদের বংশে এইরকম একটা পীরজাদা জন্মেছে, তো আব্বাস সিদ্দিকী, আমি তহা সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, আব্বাস সিদ্দিকী কালকে কি তলোয়ার, বোমা, গুলি, পিস্তল নিয়ে গেছিল আক্রমণ করতে? আক্রমণটা কারা করেছিল? আপনি লজ্জিত আব্বাস সিদ্দিকীর জন্য, তাহলে কি আপনি ওই শওকত মোল্লার জন্য গর্বিত
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গর্বিত, যে রাজীবের জন্য সিবিআই তদন্তে যাকে অ্যারেস্ট করতে এসেছিল পুলিশ কর্তা, সেই ফ্রড প্রতারক যারা ওই সারদা কাণ্ডে যুক্ত, তাদেরকে বাঁচানোর জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্ল্যানেটে বসলেন, এই তহা সিদ্দিকী সাহেব সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক স্বরূপ, তার উপরে কোনো বিপদ আসলে আমরা তার পাশে থাকবো। আজকে আপনি আব্বাস সিদ্দিকীর চাচা, আপনি আব্বাস সিদ্দিকীর অভিভাবক, আপনি অভিভাবকের ভূমিকাটা কেমন পালন করছেন যে দুষ্কৃতীদের এই নোংরা কাজে আপনি সমর্থক হয়ে গেলেন। আপনি কখনো মুকুল রায়কে নিয়ে, কখনো কাকে নিয়ে আপনি রাজনীতি করেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি করেছেন। তাহলে আপনি যখন রাজনৈতিক নেতার পিছন পিছন ঘোরেন, আপনার ভাইপো রাজনীতি করলে আপনার এত জ্বালা কেন ধরছে? আমি এই তোহা সিদ্দিকী সাহেবের এই মন্তব্যকে অত্যন্ত ধিক্কার জানাচ্ছি যে একটা ছেলে অনৈতিকভাবে আক্রান্ত হয়েছে, তার উপরে বর্বর প্রাণহানি আক্রমণ হয়েছে। কাল হয়তো এরা আব্বাস সিদ্দিকীকে মেরেই ফেলতে পারতো। এই ঘটনা দেখার পর উনি আব্বাস সিদ্দিকীর জন্য লজ্জিত, তৃণমূলের আচরণে লজ্জিত না, শওকত মোল্লার আচরণে লজ্জিত না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল তুলছে না, উনি লজ্জিত আব্বাস সিদ্দিকীর জন্য। আব্বাস সিদ্দিকীর 100টা ভুল থাকতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু কালকের এই ঘটনায় আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে আঙুল যারা তুলবে তাদেরকে আমি তৃণমূলের দালাল ছাড়া আর কিচ্ছু বলবো না। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। ভাই ভাই হার্ডওয়্যারস অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে